46 আছো? জি স্যার। প্ল্যান জমা দিছো? স্যার না, আমি দিতে পারি নাই। দিতে পারো নাই। তারপরে 501, তারপর হচ্ছে 558, 552, জি স্যার, আসসালামু আলাইকুম। 552 জি স্যার। প্ল্যান জমা দিছো? না স্যার, আমি আসলে স্যার বাড়িতে দিতে পারি না, আমি একটু বাইরে আছি স্যার। তারপর হচ্ছে 530, 530 নাই, 561, 547, 532 547 স্যার। প্ল্যান জমা দিছো? জি স্যার, পাঠাইছি একটু আগে মেইলে। একটু আগে একটু আগে পাঠালে হবে? আচ্ছা, তারপরে হচ্ছে 532, 507, 538, দিতে পারি না। 538 রোল নাম্বার কত? 538 স্যার। 538, আচ্ছা 538। তোর নাম কি? অনুপমা স্যার। আচ্ছা, হচ্ছে 45, তারপর হচ্ছে 551 আদাব স্যার। জমা দিছো প্লেন? জি স্যার, জমা দিচ্ছি প্ল্যান। তারপরে হচ্ছে 55, 518, 513, 541, 523, স্যার 541। 541 জি প্ল্যান স্যার। জমা দিছো? স্যার আমি অসুস্থ ছিলাম তো কমপ্লিট করতে পারি নাই স্যার, এই জন্য দেইনি স্যার, পারবো এমনিতে। 523, 524, 52 কত রোল? 524 প্ল্যান জমা দিছো? প্ল্যান জমা দিছো 524? তারপর হচ্ছে 521, স্যার আমি অসুস্থ স্যার। শুধু প্ল্যানটা রেডি করছি স্যার, কলাম আর বিমেল লেআউটটা রেডি করতে পারি না, সেজন্য জমা দিইনি। তারপর 512, জি স্যার। স্যার আমি জমা দিচ্ছি স্যার। তারপর হচ্ছে 516, 526, 505, 514 স্যার 505 জমা দিচ্ছি স্যার একটু। তারপর হচ্ছে 514, 515, 539, আদাব স্যার 515। 515 প্ল্যান জমা দিছো? দিছি স্যার। তারপর হচ্ছে 539, 529, 534, 544, 511, আসসালামু আলাইকুম স্যার। 534 আছে না 544? 511 স্যার। 511 প্ল্যান জমা দিছো? জি না স্যার, প্ল্যানটা কমপ্লিট করতে পারি নাই স্যার। 50, 549 তারপর হচ্ছে 549, 518, 550 নাই।
তো ওই যে 507 যেটা ও কাজ করছে হচ্ছে বাথরুম মিডিলে দিছে, তো ওইটা বাথরুম গুলা মিডিলে যাতে না হয় সেটা খেয়াল রাখবে। আর অনেকে আছে কিনা জানি না, কিন্তু ওই যে এটা বাথরুম ভিতরে, তো ভিতরে বাথরুম গুলা দিবা সাইডে, এবং অবশ্যই হচ্ছে পূর্ব অথবা পশ্চিম সাইডে, উত্তর দক্ষিণে দিবা না। উত্তর দক্ষিণে দিলে বাতাস সব হচ্ছে রুমের মধ্যে আসবে। বাথরুম, স্যার আই হ্যাভ এ কোশ্চেন স্যার। হ্যাঁ স্যার আমরা তো স্যার 2-1 এর দিকে মেবি আমরা জাস্ট ফ্লোরের প্ল্যান করছিলাম, বাট স্যার ভিএম কলামের কাজটা অনেকেই পারি না আমরা। স্যার এটা যদি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাদের দেখাই দিতেন বেটার হতো। বিম কলাম তো ড্র তোমাকে দেখাই দিলাম না, কিভাবে বিম গুলো ড্র করবা আর কিভাবে কলাম ড্র করবা। আর বিম কলাম তো তোমার কিছুই না, যা শুধু সেন্টার টু সেন্টার ডিসটেন্স গুলো রাখবে। স্যার এটার জন্য আমরা অনেকে ফ্লোর প্ল্যান করিও স্যার, এটার জন্য আমরা কোথায় বসাতে হবে অনেকে জমাতেই নেই এটার জন্য। গতকালকে না বললাম যে যদি না বুঝে থাকো বললো, কত জিজ্ঞেস করলাম না তো। আচ্ছা ওটা পরে দেখাইতে আসতেছি, আগে আমার একটু ক্লাসে আগে বিএনপিসির যে আমরা ছিলাম সেখানে তোমরা কি সবগুলাই হচ্ছে ডাউনলোড করছিলা? করো নাই? বিএনপিসির যে পার্ট গুলা বলছিলাম ডাউনলোড দিতে, ওগুলা কি ডাউনলোড করছো? স্যার বিএনবিসির যে একটা অ্যাপস আছে যে অ্যাপ স্টোরে, ওইটা স্যার ডাউনলোড দিছি। আচ্ছা যেখান থেকে ডাউনলোড দাও বা যেখান থেকে নাও, সেই কন্টেন্ট গুলা সবগুলাই আছে? স্যার ওটাতে মোটামুটি সবগুলো আছে। আমার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। তো আমরা সেদিন বলছিলাম ক্লাসের যে গত ক্লাসে হালকা আলোচনা করেছিলাম, তো যেটা হচ্ছে আজকে যে পার্ট 3 যেটা চ্যাপ্টার 2, এই পার্ট 3 চ্যাপ্টার 2 তে ক্লাসিফিকেশন অফ বিল্ডিং দেওয়া আছে বেসড অন অকুপেন্সি। অকুপেন্সি মানে হচ্ছে যে বিল্ডিংটা কি কাজে ব্যবহার করা হবে, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে অকুপেন্সি ক্যাটাগরি, সেটা হচ্ছে অকুপেন্সি ক্লাসিফিকেশন। অকুপেন্সি আছে এ থেকে এম পর্যন্ত, এবং অকুপেন্সি এ তে কোন ধরনের বিল্ডিং সেটা দেওয়া আছে, যেমন রেসিডেন্সিয়াল। অকুপেন্সি বি তে আছে এডুকেশনাল, অকুপেন্সি সি তে আছে ইনস্টিটিউশনাল ফর কেয়ার। এভাবে অকুপেন্সি এ টু এম পর্যন্ত ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবা। এখন যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্ট 6 এর চ্যাপ্টার 1 যেটা। পার্ট 6 এর চ্যাপ্টার 1 এর যে টেবিল 6.11, এটা খাতায় লিখে রাখো যদি খাতার সামনে থাকে। তোমার হচ্ছে টেবিল 6.11, এটা আমাদের সবসময় লাগবে, একবার পড়লে বুঝবে আর মনে থাকবে। এটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি অফ বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার ফর ফ্লাড, সার্জ, উইন্ড এন্ড আর্থকুয়েক। পার্টটা কত? এটা পার্ট 6, এটা হচ্ছে পার্ট 6 চ্যাপ্টার 1। পার্ট 6 চ্যাপ্টার 1 টেবিল 6.11। অকুপেন্সি ক্যাটাগরি 4টা ক্যাটাগরি আছে, 1, 2, 3 আর 4। এখন এই 1, 2, 3, 4 হচ্ছে ভাগটা করছে যে কোনো হ্যাজার্ডাস, যদি কোনো মানে আমাদের যে ন্যাচারাল ডিজাস্টার আসে তার উপর ডিপেন্ড করে কোন
বিল্ডিং গুলা কম ক্ষতি মানুষের জন্য, তারপর আরেকটু বেশি ক্ষতি, তারপর আরেকটু বেশি, মানে ইম্পর্টেন্স এর উপর ডিপেন্ড করতেছে আর কি। সেটার উপর ডিপেন্ড করে 3-4টা ভাগে ভাগ করছে: অকুপেন্সি ক্যাটাগরি 1, অকুপেন্সি ক্যাটাগরি 2, অকুপেন্সি ক্যাটাগরি 3। এই অকুপেন্সি ক্যাটাগরি 1 এ যেটা আছে, যেটা হচ্ছে এখানে বলা আছে যে লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, মানে মানুষের জীবনে যেগুলো হচ্ছে কম ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ফ্যাসিলিটিস যে বিল্ডিং গুলো আছে, টেম্পোরারি যে বিল্ডিং গুলা, মাইনর স্টোরেজ ফ্যাসিলিটি, এগুলা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 1 এ আসবে। এখানে অকুপেন্সি ক্যাটাগরি 2 তে দেওয়া আছে অল বিল্ডিং এন্ড আদার স্ট্রাকচার এক্সেপ্ট দোজ লিস্টেড ইন অকুপেন্সি ক্যাটাগরি 1, 3 এবং 4। অর্থাৎ 1 এ যে বিল্ডিং গুলো আসবে, 3 নম্বরে যেটা আসবে, 4 নম্বরে যেটা আসবে, এগুলা বাদ দিয়ে যা বাকি থাকবে সব হচ্ছে 2 তে আসবে। এখন 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে হচ্ছে যে সাবস্টেন্সিয়াল হ্যাজার্ড টু হিউম্যান, মানে যথেষ্ট পরিমাণ সেটা মানুষের হিউম্যান লাইফের জন্য ঝুঁকিপূর্ণ। তো এখানে কোন ধরনের বিল্ডিং গুলা? এরা বলছে যে যেখানে হচ্ছে একসাথে 300 পিপল জড়ো হয় সেটা, অথবা হচ্ছে যেগুলা ডে কেয়ার ফ্যাসিলিটিস দেয় এবং সেখানে 150 জন ব্যক্তি একসাথে ক্যাপাসিটি নিতে পারে। আবার এখানে বলছে যে স্কুল কলেজ যেগুলো আছে সেগুলাতে যেখানে হচ্ছে ক্যাপাসিটি গ্রেটার দেন 250, তারপরে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ক্যাপাসিটি অফ 50 or more resident patient but not having surgery or emergency treatment facility। শুধু হচ্ছে হেলথ কেয়ারের, কিন্তু এখানে কোনো সার্জারি এবং ইমার্জেন্সি ট্রিটমেন্টের কোনো ফ্যাসিলিটি থাকবে না। এই ধরনের হচ্ছে যে হেলথ কেয়ার গুলা, সেগুলা আসবে হচ্ছে 3 নম্বরে। আর 4 নম্বরে আছে হচ্ছে, এখানে 4 নম্বরে আছে যেখানে হচ্ছে হসপিটাল গুলো আসবে, এবং যে হসপিটাল গুলোতে হচ্ছে সার্জারি এবং ইমার্জেন্সি ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস থাকবে সেগুলা। তারপরে হচ্ছে ফায়ার, রেস্কিউ, অ্যাম্বুলেন্স, পুলিশ স্টেশন এন্ড ইমার্জেন্সি ভেহিকল গ্যারেজ যেগুলা, সেগুলা 4 নম্বরে আসবে। তারপরে হচ্ছে যে আর্থকুয়েক, হারিকেন আর আদার ইমার্জেন্সি শেল্টার যেগুলা, সাইক্লোন যে শেল্টার গুলো আছে সেগুলা। এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তোমরা এগুলা দেখবা। তো আমাদের যে এখন হচ্ছে রেসিডেন্সিয়াল, সেটা কোথায় আসবে? 4 নম্বরে এটা, 3 নম্বরে এটা, 1 নম্বরে এগ্রিকালচারাল যে জিনিসগুলো আছে। তাহলে আমাদের রেসিডেন্সিয়ালে আসবে কোনটা? এই 2 নাম্বার অকুপেন্সি ক্যাটাগরি। রেসিডেন্সিয়ালের জন্য আসবে হচ্ছে 2 নাম্বার অকুপেন্সি ক্যাটাগরি। এখন এই 2 নাম্বার যে রেসিডেন্সিয়াল, এটা তোমাদের হচ্ছে মনে রাখতে হবে, এই অকুপেন্সি ক্যাটাগরি রেসপেক্টে বেস ধরে অনেকগুলা ভ্যালু বিভিন্ন টেবিলে আছে, সেগুলো বের করতে হবে। তো তোমরা এটা মাথায় রাখবা যে অকুপেন্সি ক্যাটাগরি আমাদের রেসিডেন্সিয়াল 2, বা যেখানে হচ্ছে 250 বা 150 বা 300 লোকজন একসাথে জড়ো হয়, সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি 3। আর যেগুলা আরো বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ সেগুলা হচ্ছে 4 এ আর কি। তো এখন অকুপেন্সি ক্যাটাগরি এটা, তারপরে আসো যে অকুপেন্সি ক্যাটাগরি ক্লাসিফিকেশন কোনো কারো কোনো যদি বলার থাকে বলতে পারো। অকুপেন্সি ক্যাটাগরি কোনো কিছু বুঝতে যদি প্রবলেম হয় বলতে পারো। আসসালামু আলাইকুম স্যার। শুরুতে কি আমরা এই ক্যাটাগরি নির্ধারণ করবো একটা প্ল্যান করার, যেটা কোন ক্যাটাগরিতে এখন পড়তেছে? আমি যে হচ্ছে বিল্ডিং, মনে করো রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে, এখন ওই বিল্ডিংটা কি টাইপের বিল্ডিং, সেটা কারা থাকবে? এমন হইতে পারে যে উপরে রেসিডেন্সিয়াল, নিচে হচ্ছে তোমার যে কমার্শিয়াল। তাহলে সেক্ষেত্রে সেই বিল্ডিংটা তুমি কিভাবে ক্লাসিফাই করবা? তো তোমাকে ওই অকুপেন্সি ক্যাটাগরি কোন টাইপের পড়তেছে সেটা তোমাকে জানতে হবে। কোন ক্যাটাগরিতে আমার বিল্ডিংটা পড়তেছে সেটা আমাকে জানতে হবে। এখন মনে করো নিচে রেসিডেন্সিয়াল, সরি উপরে রেসিডেন্সিয়াল 3টা ফ্লোর, আর নিচের হচ্ছে 2টা ফ্লোর হচ্ছে কমার্শিয়াল। কমার্শিয়াল বলতে হচ্ছে সেখানে মনে করো যে যেটা হসপিটাল আছে মনে করো যে, এবং সেখানে হচ্ছে সার্জারি এবং ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আছে। তাহলে তুমি হচ্ছে সেটা কোন ক্যাটাগরিতে ফেলবে বিল্ডিংটা? তুমি
ডিজাইন করবা। ওটা তো এখন 2 ধরেও করতে পারবা না, 3 ধরেও করতে পারবা না। তুমি ওই বিল্ডিংটা কোন ক্যাটাগরিতে ফেলবা? বলো দেখি তোমার মানে কি বলে? স্যার এটার জন্য কি দুইটার জন্য কি ডিজাইন করতে হবে, মানে এক একটার জন্য এক এক, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যালুগুলা 2 এর জন্য নিলা একটা, আবার 3 এর জন্য নিলা একটা, তাহলে তাহলে স্যার তাহলে কমার্শিয়াল ধরে করবো স্যার, কারণ ওইদিকে লোড বেশি যেদিকে আসবে। হচ্ছে আমার সেফ সাইড, আমি যদি নিচে কমার্শিয়াল আছে উপরে রেসিডেন্সিয়াল, আমি যদি রেসিডেন্সিয়াল দিয়ে ধরি তাহলে নিচের পার্টটুকু আমার কমার্শিয়াল, তাহলে আমার বিল্ডিংটা কি হলো? আমি যদি কমার্শিয়াল হবে না তার জন্য কি হবে না, বিল্ডিংটা হবে না। কিন্তু আমি হচ্ছে রেসিডেন্সিয়াল দিয়ে কমার্শিয়াল দিয়ে করি, তাহলে আমার রেসিডেন্সিয়াল কি ফুলতেছে, কমার্শিয়াল জন্য করলে রেসিডেন্সিয়াল থাকতেছে, আর আমি হায়ার ভ্যালু দিয়ে কাজ করবো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যেটা আমার হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি বেশির দিকে যেটা থাকবে, মানে 3 থাকলো, তাহলে আমি 3 ধরে কাজ করবো। এটাই হলো হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি। যে কোনো একটা নিয়ে করতে হবে, ভ্যালু গুলা তো তখন ইনপুট দিতে পারবো না, তখন 2 ধরনের ডিজাইন হবে। এখন আসে স্ট্রাকচারাল যে সিস্টেম, এই যে এখানে 1.3 যে সেকশনটা আছে স্ট্রাকচারাল সিস্টেম, এখানে বেসিক স্ট্রাকচারাল সিস্টেম আছে। একটা হচ্ছে বেয়ারিং ওয়াল সিস্টেম, বিল্ডিং ফ্রেম সিস্টেম, তারপর নিচে আছে মোমেন্ট ফ্রেম সিস্টেম, ডুয়াল সিস্টেম। এখন এই বেয়ারিং ওয়াল সিস্টেম বলতে কি বোঝায় বলো দেখি, এটা তো পরে আসছো। বেয়ারিং ওয়াল সিস্টেম, সেখানে কোনো ফ্রেম থাকবে না, বিম মানে যে আমার ওয়ালটা আছে সেই ওয়ালই হচ্ছে লোড ক্যারি করবে, সেটা হচ্ছে বেয়ারিং ওয়াল সিস্টেম। আর ফ্রেম সিস্টেমে কি আমার বিম কলামে ফ্রেম থাকবে, ফ্রেমটা আমার লোড ক্যারি করবে। আমি যদি ওখানে ওয়ালটা সরাই নিই তাহলে কিন্তু আমার বিল্ডিং এ কিছু হবে না, কিন্তু যদি আবার হচ্ছে বেয়ারিং ওয়াল সিস্টেম আমি ওয়াল সরাই নিই তাহলে আমার বিল্ডিং কি হবে, কলাপস করে পড়ে যাবে। বেয়ারিং ওয়াল সিস্টেম ওয়ালটাই হচ্ছে আমার লোড ক্যারি করবে, আর বিল্ডিং ফ্রেম সিস্টেমে হচ্ছে কি করবে যে ফ্রেমটা আমার লোড ক্যারি করবে। আরেকটা আছে যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এখানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আছে, এটাও হচ্ছে আমার ওই ইয়ার সিস্টেমের মতো, ফ্রেম সিস্টেমের মতো। তো এখানে হচ্ছে যে আমার মেম্বার গুলো আছে, ফ্রেমের যে মেম্বার বিম আছে এগুলা হচ্ছে যে ল্যাটারাল লোড গুলো আসবে, এবং হচ্ছে যে আমার যে ফ্লেক্সার অ্যাকশন, যে বিম বলো বা কলাম বলো এগুলার যে ফ্লেক্সার, সেটা হচ্ছে তোমার এই যে ল্যাটারাল লোড গুলোকে রেজিস্ট করবে। তো এটা হচ্ছে আবার 3 ধরনের আছে, একটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম, ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে অর্ডিনারি। তো স্পেশাল, ইন্টারমিডিয়েট, অর্ডিনারি এটা ডিপেন্ড ক্লাসিফিকেশন করছে হচ্ছে এই বিল্ডিং এর হচ্ছে ডাকটাইল বিহেভিয়ার উপর। ডাকটাইল বিহেভিয়ার হচ্ছে এটা আবার ডিপেন্ড করবে ডিটেইলিং এর উপর। আলাদা আলাদা ক্যাটাগরি আছে, স্পেশাল এর জন্য হচ্ছে এক ধরনের ডিটেইলিং আসবে, ইন্টারমিডিয়েটের জন্য এক ধরনের ডিটেইলিং আসবে, অর্ডিনারির জন্য এক ধরনের আসবে। এখন এগুলার আবার হচ্ছে জোন ভেদে ভাগ করা আছে, যেমন হচ্ছে জোন 1, 2, 3, যে 4টা আর্থকুয়েক জোন আছে। এই আর্থকুয়েক জোনের মধ্যে আমাদের সিলেট যেটা, সেটা হচ্ছে কোন নাম্বার জোন, 4 নাম্বার জোনে আছে, পরে আসবো। তো 4 নাম্বার জোনের জন্য হচ্ছে পরের ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে এই স্পেশাল মোমেন্ট ফ্রেম দিয়ে করতে হবে। এই 4 নাম্বার জোনে আমি এই দুইটা দিয়ে করতে পারবো না, এই দুইটা দিয়ে আমি করতে পারবো না। আমাকে 4 নাম্বার সিলেটে যে বিল্ডিং গুলো আছে সেগুলোকে আমাকে স্পেশাল মোমেন্ট ফ্রেম দিয়ে হচ্ছে করতে হবে, ডিজাইন অ্যানালাইসিস করতে হবে। তো এটার হচ্ছে যে ডিটেইলিং যে ক্রাইটেরিয়া গুলো, বিহেভিয়ার গুলো, এগুলো দেওয়া আছে আবার চ্যাপ্টার 8 এ দেওয়া আছে ডিটেইলিং। ওই চ্যাপ্টার 8 এ গেলে যখন আমরা অ্যানালাইসিস এর উপর ডিটেইলিং যাব তখন ওটা দেখবো। তারপরে আছে হচ্ছে আমার ডুয়াল সিস্টেম আছে। ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়া হচ্ছে ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়া হচ্ছে যে ডুয়াল মানে 2 টাইপের হচ্ছে ফ্রেম সিস্টেম একসাথে থাকবে, একটা হচ্ছে মোমেন্ট ফ্রেম আর একটা হচ্ছে শেয়ার ওয়াল বা ব্রেস ফ্রেম।
এই দুইটার কম্বিনেশন হচ্ছে আমার ডুয়াল সিস্টেম। এখন এখানে আবার ক্রাইটেরিয়া আছে যে কিছু কিছু বিল্ডিং এর যে হচ্ছে শেয়ার ওয়াল সিস্টেম, শেয়ার ওয়াল নিয়ে আসলাম, আবার বিম কলামও আছে। তো এক্ষেত্রে হচ্ছে আমার যে বিম কলাম আছে এই কলাম গুলাকে টোটাল যে আমার ল্যাটারাল যে সিসমিক ফোর্স আসবে সেটা 25% নিতে হবে, যেখানে বলা আছে at least 25% of applied total seismic lateral force নেয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। অর্থাৎ যখন আমি ডুয়াল সিস্টেমের ক্রাইটেরিয়া হওয়ার জন্য বিম কলামও আছে, শেয়ার ওয়াল সিস্টেমে আছে। এই শেয়ার ওয়াল তো বেশি সে লোড নিতে পারে, আশেপাশে যত কলাম গুলো আছে সেগুলার লোডও কিন্তু হচ্ছে এই তোমার শেয়ার ওয়াল নিয়ে নেই। তো এখন আমি যদি শেয়ার ওয়ালটাকে ওমিট করে দিই, দেওয়ার পরে টোটাল যে আমার কলামগুলো থাকলো সেই কলামগুলো যদি টোটাল সিসমিক ফোর্সের 25% নিতে পারে তাহলে হচ্ছে আমার সেটা ডুয়াল সিস্টেমে ক্রাইটেরিয়া পড়বে। আমি কি ডুয়াল সিস্টেম এটা মানে আবার বলি, সেটা হচ্ছে মনে করো শেয়ার ওয়াল আছে, কলামও আছে। শেয়ার ওয়াল যদি মনে করো যে 80% বা 90% নিয়ে নিছে, যে ফোর্স সিসমিক ফোর্সটা সেটা শেয়ার ওয়াল 80% বা 85% নিয়ে নিছে। এখন আমি এই 80% নেয়ার ফলে দেখলাম যে কলামগুলো কতটুকু নিতে পারতেছে, তাহলে বাকি হচ্ছে 15% কলামগুলোতে যাবে, থাকলো। এখন আমি শেয়ার ওয়ালটাকে সরাই দিলাম, শেয়ার ওয়ালটাকে সরাই দিয়ে শুধু কলামগুলো থাকবে। এখন এই কলামগুলা যদি হচ্ছে টোটাল যে সিসমিক ফোর্স এটা যদি 25% নিতে পারে, টোটালটা না 20 লিস্ট বলছে 25% যদি নিতে পারে তাহলে সেটা আমাকে ডুয়াল সিস্টেম নিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাকে যদি নিতে না পারে তাহলে আমাকে আবার ডিজাইন করতে হবে শেয়ার ওয়াল সিস্টেমে, ওটা অন্য জিনিস। এখন এই যে ফ্রেমিং যে সিস্টেমটা বেয়ারিং ওয়াল সিস্টেম, বেয়ারিং ওয়াল সিস্টেমের উদাহরণ হচ্ছে মেশিনারি যে বিল্ডিং গুলা দেখবা, দোতলা তিনতলা অনেকগুলো বিল্ডিং আছে, এইগুলা হচ্ছে তোমার বেয়ারিং ওয়াল সিস্টেম। আর যেগুলা মোমেন্ট ফ্রেম, এই যে আমরা যে বিল্ডিং গুলাতে আছি, তোমরা যে হলগুলোতে থাকো, এগুলা হচ্ছে মোমেন্ট ফ্রেম। আর ডুয়াল সিস্টেমে দেখবা যেখানে হচ্ছে শেয়ার ওয়ালও আছে, কলামও আছে, কম্বাইনলি সেটা হচ্ছে আমার ডুয়াল সিস্টেম। এখন হচ্ছে যে স্ট্রাকচার সিস্টেম নিয়ে কোনো কোশ্চেন আছে? নাই মনে হয়। আমার কথা কি শোনা যায়? জি স্যার। আমার কথা কি বুঝতেছো না বোঝা যায় না? মানে আমি যে বলতেছি এগুলা কি মাথায় আসতেছে, না আমি কি বুঝাইতে পারতেছি না পারতেছি? বুঝতেছি স্যার। নাকি কি বুঝতেছো সেটাই বুঝতেছো না, কোনটা? বুঝা যায় স্যার, বুঝা যায়। এখন আসি স্ট্রাকচারাল যে কনফিগারেশন। স্ট্রাকচারাল কনফিগারেশন এখানে আছে হচ্ছে রেগুলার স্ট্রাকচার আর হচ্ছে ইরেগুলার স্ট্রাকচার। আর রেগুলার স্ট্রাকচার কোনটা আর ইরেগুলার স্ট্রাকচার? আমার যে প্ল্যান, তোমরা যে প্ল্যান করছো এই প্লেনে যদি কোনো ইরেগুলারিটিস থাকে, সরি যদি কোনো ডিসকন্টিনিউটি থাকে, মানে এরকম একটা প্লেন করলা, এরকম একটা জায়গা আছে, এটা কিন্তু স্কোয়ার না, যা শুধু এটুকু, তাহলে এই টাইপ, এটা আছে প্লেন ইরেগুলারিটি। আর একটা আছে হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি, মানে ভার্টিক্যাল ডিসকন্টিনিউটি, যেটা মানে এরকম একটা বিল্ডিং আছে, উপরে গিয়ে এভাবে বেড়ে গিয়ে এরকম আছে, অথবা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, ভার্টিক্যাল ইরেগুলারিটি। এখন এই প্লেন ইরেগুলারিটি আর ভার্টিক্যাল ইরেগুলারিটি যদি থাকে তাহলে সেটা হচ্ছে আমার ইরেগুলার স্ট্রাকচার। আর যদি এই ভার্টিক্যাল এবং প্লেন ইরেগুলারিটিস না থাকে তাহলে সেটা আমার রেগুলার স্ট্রাকচার।
এখন এই তোমরা যে প্ল্যান গুলা করছো এটা তোমরা কিভাবে বুঝবা রেগুলার স্ট্রাকচার না ইরেগুলার প্ল্যান ইরেগুলারিটি না, এটা তোমরা দেখতে পাবা হচ্ছে এই যে এই চ্যাপ্টার 2 এ ফিগার গুলা দেওয়া আছে সুন্দর করে, ওই ফিগার গুলো আমরা দেখে বুঝতে পারবো যে তোমার প্ল্যানটা রেগুলার হয়েছে না ইরেগুলার হয়েছে। চ্যাপ্টার 2 এ যাই আমরা, চ্যাপ্টার 2 এ পার্ট 6 এর চ্যাপ্টার 2 তোমাদের কাছে আছে পার্ট 6 চ্যাপ্টার 2? কারো কাছে আছে? থাকলে শেয়ার দিতে হবে। এই যে পার্ট 6 চ্যাপ্টার 2 এ দেখতে পাবা এখানে আছে আর্টিকেল 2.5.5.4। এখানে গেলে দেখতে পাবা যে ইরেগুলার রেগুলার কি ধরনের রিএন্ট্রেন্ট কর্নার ইরেগুলারিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে। a বাই l গ্রেটার দেন 0.15 হলে ইরেগুলারিটি হবে, না হলে হবে না। তারপর ডায়াফ্রাম ডিসকন্টিনিউটি আছে, তারপর হচ্ছে আউট অফ প্লেন অফসেট, তারপরে নন প্যারাল সিস্টেম আছে শেয়ার ওয়াল, তিন দিকে আছে একদিকে নাই। আর এটা হচ্ছে ভার্টিক্যাল সফট স্টোরি, নিচের স্টোরিটা উপরের স্টোরি গুলা হচ্ছে বেশি স্টিফ, নিচেরটা কম সফট স্টোরি হবে। মাস ইরেগুলারিটি কিভাবে উপরের স্টোরি গুলার মাস বেশি নিচেরটা কম। তারপরে জিওমেট্রিক ইরেগুলারিটি, যে এটা এই শেপের বিল্ডিং থাকলে বা এই শেপের বিল্ডিং থাকলে অথবা এই শেপের থাকলে ক্রাইটেরিয়া দেওয়া আছে, কোন ক্রাইটেরিয়া করলে তোমার বিল্ডিংটা তোমার ভার্টিক্যাল ইরেগুলারিটি হবে। তারপরে এখানেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। উইক স্টোরি, এই এখানে এই ফিগার গুলা দেখলে বুঝতে পারবা যে তোমাদের হচ্ছে কোনো ইরেগুলারিটি, প্লেনে কোনো ইরেগুলারিটি আছে কিনা অথবা ভার্টিক্যাল কোনো ইরেগুলারিটি আছে কিনা। এটা অনেক এখানে আরো অনেক কিছু কথা আছে, যখন আটকে লোড নিয়ে আমরা কথা আসবে তখন, অথবা অ্যানালাইসিস এর পর যখন আমরা চেক করব তখন এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে। সফট স্টোরি, উইক স্টোরি, মাস ইরেগুলারিটি যখন চেক করব তখন বুঝতে পারবো যে রেগুলার না ইরেগুলার এবং লিমিটের মধ্যে আছে না নাই। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এগুলো মোটামুটি, তখন আমরা চলে আসি হচ্ছে লোডে। আমরা হচ্ছে কি বলছিলাম, লোড গুলা ডেড লোড, লাইভ লোড। এখন এই ডেড লোড, লাইভ লোড এগুলো আমরা কোত্থেকে নিব, ক্যালকুলেশন করবো কিভাবে? কোডে আমাদের স্পেসিফাই করে দেওয়া আছে যে আমার লোডের কোন লাইভ লোড কত নিব, কোন বিল্ডিং এর ক্ষেত্রে বা বিল্ডিং এর কোন পোর্শনের ক্ষেত্রে কত আমার লাইভ লোড নিব সেটা বলে দেওয়া আছে কোডে। এবং ডেড লোড কিভাবে বের করবা সেটাও বলা আছে, সেটা আমরা এখন দেখবো একটু। কারণ লোড
ক্যালকুলেশন মানে লোড গুলা বের করতে পারলে পরে হচ্ছে তোমাদের জন্য সহজ হবে। চ্যাপ্টার 2 এর লোড গুলো আছে। পার্ট 6 চ্যাপ্টার 2 এই যে এখানে দেওয়া আছে ডেড লোড কিভাবে তোমরা ক্যালকুলেশন করবা, সেখানে দেওয়া আছে যে অ্যাসেসমেন্ট অফ ডেড লোড। এখানে কি কি নিয়ে আসতে হবে, ওয়েট অফ দ্য মেম্বার ইটসেলফ, তারপর হচ্ছে ওয়েট অফ অল ম্যাটেরিয়াল অফ কনস্ট্রাকশন ইনকর্পোরেটেড ইনটু দ্য বিল্ডিং সাপোর্টেড পার্মানেন্টলি বাই দ্য মেম্বার, তারপর হচ্ছে ওয়েট অফ পার্মানেন্ট পার্টিশন যেটা, আর ওয়েট অফ ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট, তারপর হচ্ছে নেট ইফেক্ট অফ প্রি-স্ট্রেসিং। তো এখন হচ্ছে যে কনক্রিট কোন ধরনের কোন টাইপের কনক্রিট ব্যবহার করবা সেটা ইউনিটেড দেওয়া আছে এখানে। যেমন এখানে ব্রিকের দেওয়া আছে 18.9 কিলোনিউটন পার মিটার কিউব, তারপর সিমেন্টের দেওয়া আছে, তারপর হচ্ছে যে কনক্রিটের যদি স্টোন এগ্রিগেট ইউজ করো এবং এটা যদি আবার আনরেইনফোর্সড হয় শুধু সিসি যেটা আর কি, এবং স্টোন এগ্রিগেট ইউজ করো তাহলে তার ইউনিট ওয়েট হবে 22.8 কিলোনিউটন পার মিটার কিউব। আর যদি ব্রিক এগ্রিগেট হয় আনরেইনফোর্সড তাহলে হচ্ছে 20.4 কিলোনিউটন পার মিটার কিউব। এখন যদি আরসিসি হয়, যদি রেইনফোর্সমেন্ট থাকে, তাহলে এটার সাথে আবার আমাকে এডিশনালি যেখানে বলা আছে যে 0.63 কিলোনিউটন পার মিটার কিউব ফর ইচ 1% বাই ভলিউম অফ মেইন রেইনফোর্সমেন্ট যোগ করতে হবে। 1% বাই ভলিউম অফ মেইন রেইনফোর্সমেন্টের যোগ করতে হবে ফর ইচ 0.06 কিলোনিউটন পার মিটার কিউব for is 1% by volume of main reinforcement. তাহলে এখানে কনক্রিটের ইউনিট ওয়েট দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে এই ইউনিট ওয়েট গুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে আছে যে ওয়েট অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এখানে দেওয়া আছে ওয়েট পার ইউনিট এরিয়া, কত কোন ফ্লোরের ক্ষেত্রে কোন টাইপের ফ্লোর ইউজ করবা সেগুলো হচ্ছে পার ইউনিট। রেনফোর্স কনক্রিটটা ভালোভাবে বুঝে নিয়েছে। কোনটা রেনফোর্স কনক্রিটটা 1% যে বলছে এটা কিভাবে? For reinforced concrete 0.63 kilonewton per meter cube additionally add করবা for is 1% by volume of main reinforcement। তোমার যে হচ্ছে আরসিসি যে তোমার হচ্ছে ইউজ করবা যেটা আরসিসি, তো এখানে রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করবা না, রেইনফোর্সমেন্ট বের করা যাবে না এখান থেকে কতটুকু রেইনফোর্সমেন্ট ইউজ করছো। জি স্যার। তাহলে ওই যে টোটাল যে রেইনফোর্সমেন্ট এখন 1% এর জন্য অ্যাড করবা হচ্ছে 0.63, 1% ফর ইজ 1%, যদি আরো বেশি হয় তাহলে এটা 0.63 এর সাথে মাল্টিপ্লাই হবে। তোমার জটিলে যাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে এই যে যেটা সিসি যেটা এই যে স্টোন এগ্রিগেট যদি হয় 22.8 কিলোমিটার পার মিটার কিউব, এটা তো ইউনিট ওয়েটে দেওয়া আছে, অর্থাৎ 1 মিটার কিউবের জন্য দেওয়া আছে, এটা 1% এর জন্য দেওয়া আছে, তাহলে এখানে তুমি 0.63 এটার সাথে যোগ করবা তাহলেই হবে। তখন যখন ওদিকে তখন আর তোমার কিছু লাগবে না, আর সব ক্যালকুলেশন তো তুমি কিলোমিটার পার মিটারই করবা। যখন ক্যালকুলেশনে আসবো তখন আরো তোমার ক্লিয়ার হবে। এখানে হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেটা আছে ফ্লোর, কোন টাইপের ফ্লোর ইউজ করবা সেই ফ্লোর গুলার পার
ইউনিট এরিয়া কত কিলোমিটার পার মিটার স্কয়ারে দেওয়া আছে, এখান থেকে বের করবা। পার্টিশন ওয়াল গুলোরও দেওয়া আছে। তারপর হচ্ছে রুফে যে টাইলস ইউজ করে বা কোন টাইপের রুফ ইউজ করবা, তোমরা কনস্ট্রাকশন করবা, সেটারও দেওয়া আছে এখানে। তারপরে হচ্ছে লাইভ লোডটা আছে এখানে টেবিল 6.2.3। যেমন এখানে অ্যাপার্টমেন্ট, এখানে বলছে যে রেসিডেন্সিয়ালে যা আছে দেখতে বলছে। এই অ্যাপার্টমেন্টে রেসিডেন্সিয়ালে, এখানে রেসিডেন্সিয়াল একটা আছে। এই রেসিডেন্সিয়াল অফিস বিল্ডিং রেসিডেন্সিয়াল। এখানে আছে এই যে ডিওয়েলিং দেওয়া আছে 1 or 2 ফ্যামিলি। যদি আনইনহেবিটেবল এটিক্স উইদাউট স্টোরেজ তাহলে হচ্ছে 0.50। এখানে দেওয়া আছে সবই কিলোনিউটন পার মিটার স্কয়ারে। তারপরে হচ্ছে হেবিটেবল এটিক্স এন্ড স্লিপিং এরিয়া 1.50। তারপরে হচ্ছে এখানে যদি অল আদার এক্সেপ্ট স্টেয়ার এন্ড ব্যালকনি, স্টেয়ার এবং ব্যালকনি ছাড়া অন্য যদি এরিয়া থাকে তাহলে এটা হবে হচ্ছে 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার। হোটেল এন্ড মাল্টি ফ্যামিলি যে হাউস গুলো আছে সেগুলো প্রাইভেট রুম এন্ড করিডোর যদি থাকে তাহলে 2। পাবলিক রুম যদি হয় এবং করিডোর সার্ভিং দেন, করিডোর গুলি ব্যবহার করা হয় তাহলে সেটা হচ্ছে 4. প্রাইভেট রুম হচ্ছে 2 আর পাবলিকে হচ্ছে 4.8 কিলোনিউটন পার মিটার। এখন আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা, তাহলে এই আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোর ক্ষেত্রে কত হবে লাইভ লোডটা? আমরা তো রেসিডেন্সিয়াল এর মধ্যেই আছি, আমরা তো বিল্ডিং গুলো যে ডিজাইন করবো রেসিডেন্সিয়াল হিসাবে যেগুলা ডিজাইন করবো সেগুলোর ক্ষেত্রে লাইভ লোডটা কত নেব? বলো। আমাদের রেসিডেন্সিয়াল স্যার পাবলিক রুমের জন্য নিব। কারণ আমাদের বাসায় যে রেসিডেন্সিয়াল সেটা কেমন নাকি স্যার? হ্যাঁ, আমাদের যে বাসায় রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা সেগুলা কত হবে, কোনটা হবে? স্যার ডুয়েলিং যেটা 1 2 ফ্যামিলি। হ্যাঁ, এটা তো 1 and 2 ফ্যামিলি। এটার আন্ডারে এই চারটা আছে, তাহলে কোনটা হবে? 2 হবে না স্যার সর্বোচ্চ যেটা? এখানে একটা কন্ডিশন দিছে যে আনইনহেবিটেবল এটিক্স উইদাউট স্টোরেজ। এটিক্স মানে কি, যে ওই যে রুমের ভিতরে যদি কোনো চিলেকোঠা টাইপের কোনো কিছু থাকে এবং সেগুলা যদি কোনো স্টোরেজ না থাকে, ব্যবহার না হয়, তাহলে সেটা 0.5 ওই অংশটুকুর জন্য। তারপরে এখন এই ধরনের ক্রাইটেরিয়া আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যদি থাকে তাহলে এটা হবে, এটাও অ্যাড করতে হবে। আর এই এটিক্স উইথ স্টোরেজ যদি থাকে তাহলে এটা 1। মনে করো এখানে আছে একটা বিল্ডিং দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এই কন্ডিশনটা মনে করা হচ্ছে এখানে আছে, এই প্যানেলটুকুতে আছে আর বাকিগুলোতে নাই, তাহলে এখানে হবে হচ্ছে আমার 1 আর বাকিগুলো যদি কোনো এই দুইটা ক্রাইটেরিয়া নাই তাহলে আমার এই 3টা ক্রাইটেরিয়া নাই তাহলে আমার এখানে হবে 2, এটাতে হবে 2। আর এখানে যদি হচ্ছে আমার করিডোর থাকে বা মাল্টি ফ্যামিলি হাউসের যদি থাকে, প্রাইভেট রুম যদি হয় তাহলে এখানে কি হবে? এখানে যেটা মানে আছে এই বারান্দা আছে, এই বারান্দা দুটোতে এটা হচ্ছে তোমার মনে করো বেডরুম, পার্সোনাল বেড, মানে মাস্টার বেডরুম, আর এখানে করিডোর আছে, তাহলে এটাতে কত হবে লাইভ লোড? 2। আর যদি হচ্ছে আমার পাবলিক হয়ে যেত, এটা এমবেড না হয়, পাবলিক ইউজ করে সবাই এখানে আসে, এখানে আসে, তখন কি হবে? 4.8 স্যার। 4.8 হবে। আচ্ছা, আমাদের হচ্ছে যে
বাড়ি, আমাদের যে ছাদ, ছাদে কত হবে রুফে? এখানে রুফে কত আছে দেখি, ওটাই যে রুফ, রুফে দেওয়া আছে কত, 1 দেওয়া আছে। 1 কিলোমিটার স্কয়ার। যদি রুফ তোমার হচ্ছে রুফ গার্ডেন থাকে, অ্যাসেম্বলি পারপাস থাকে, তাহলে কত হবে? 4.8। 4.8। 4.8। এখন এই 4.8 টা কোন জায়গায় অ্যাপ্লাই হবে এই লাইভ লোডটা? স্যার বিমে, স্ল্যাবের পর বিমে আসবে। না মানে অ্যাপ্লাই তো স্ল্যাবেই হচ্ছে, তো এটা শুধু রুফে হবে না নিচেও হবে, নাকি 4.8 সব মানে বিল্ডিং এর সব জায়গায় 4.8 হবে? স্যার জাস্ট ছাদের জন্য, মানে একবার রুফ, যেটা রুফটপের জন্য 4.8। হ্যাঁ, রুফের জন্য। আর আমাদের তো বাংলাদেশে রুফ গুলা ব্যবহার করে কি করে, এখন সবাই হচ্ছে গার্ডেন করে, তারপরে অনেকে অনুষ্ঠান করে, তাহলে তোমার কিন্তু মানে সেফ সাইডে থাকার জন্য পাবলিক তো মানে আমরা তো বাঙালি, আমাদের তো কোনো নিয়ম কানুন ওরকম আমরা মেনটেন করি না। তো এক্ষেত্রে তোমরা ছাদ গুলা অবশ্যই এটা বলে দেওয়া থাকুক আর না থাকুক, মানে হচ্ছে অনেকে বলবে যে না আমার ছাদে কোনো কিছু থাকবে না, কিন্তু ভবিষ্যতে দেখবা যে ছাদে তোমার হচ্ছে কিছু একটা করে ফেলছে। তোমরা হচ্ছে ছাদ গুলাতে অবশ্যই এই যে 4.8 কিলোনিউটন পার মিটার স্কয়ার এই লাইভ লোডটা অবশ্যই ছাদে নিয়ে আসবা। আর স্টেয়ারে কত হবে তাহলে? স্যার অর্ডিনারি ফ্ল্যাট রুফ যেটা, এখানে হচ্ছে 1 এর উপর 2 দেওয়া। এইচ এর মিনিং আছে নিচে, এই যে নোটে এস কি মিনিং আছে এখানে দেওয়া আছে, এখানে লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর একটা কথা আছে। তো এইগুলা এটা তোমার এখন জানা দরকার নেই। আমি যেটা বললাম যে রুফে হচ্ছে 4.8 ধরবা লাইভ লোড রুফে, আর ভিতরের যে ইন্টেরিয়র সেগুলাতে হচ্ছে মানে ইন্টেরিয়র যে রুম গুলা, ইন্টেরিয়র রুম গুলা সেগুলাতে ধরবা হচ্ছে 2, ইন্টেরিয়র যে রুম গুলা সেগুলাতে ধরবা হচ্ছে 2 কিলোমিটার পার মিটার স্কয়ার, আর রুফে হচ্ছে 4.8 কিলোমিটার পার মিটার স্কয়ার। এখন বাদ থাকলো হচ্ছে স্টেয়ার, এই স্টেয়ারে কত হবে? তো স্টেয়ারে তো 2 দেওয়া ছিল, স্টেয়ারে 2 দেওয়া ছিল আগে। কোথায় স্টেয়ারে 2 দেওয়া আছে? স্যার ওই যে আগের পেজে। ওই স্টেয়ার দেখি নাই তো। স্যার ওই যে অল আদার কেসেস, অল আদার স্পেস, কেস, আচ্ছা সরি স্যার ভুল লিখছি আমি। এই যে আসি এখন এই যে স্টেয়ার কেস দেওয়া আছে এখানে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্টেয়ারটা দেখে নিই। এখানে হচ্ছে স্টেয়ার এন্ড এক্সিট হয়ে দেওয়া আছে কত? 4.8। আবার 1 and 2 ফ্যামিলি রেসিডেন্স অনলি 2 দেওয়া আছে। এখন তোমরা কোনটা ইউজ করবা? তোমরা অবশ্যই 4.8, যেহেতু আমাদের মাল্টি রেসিডেন্সিয়াল হাইরাইজ বিল্ডিং, 5-6 তলা বিল্ডিং, অনেকগুলো ফ্যামিলি থাকবে, যখন কোনো অকারেন্স ঘটবে তখন কি সবাই একসাথে নিচে নামবে সিঁড়ি দিয়ে, সিঁড়ির উপর লোডটা বেশি আসবে, তখন এই জন্য তোমার এই সিঁড়ির ক্ষেত্রে স্টেয়ারের ক্ষেত্রে 4.8। তাহলে তোমার হচ্ছে লাইভ লোডটা হচ্ছে ভিতরের রুম গুলোর জন্য একটা আসলো 2, ছাদের জন্য গেল হচ্ছে 4.8, স্টেয়ারের জন্য গেল হচ্ছে 4.8। বলো। স্যার ওই যে রুফের কথা যেটা বলছিলেন স্যার, হুম। কিছু স্যার ডিজাইন থাকে না এরকম বিল্ডিং এর, যে মানে রুফটা হচ্ছে গিয়ে একটু ওপেন থাকে, মানে 2 তলায় একটা ছোটখাটো রুফের মতো থাকে আর কি, ওখানে গার্ডেন করে বা হচ্ছে স্যার মানে ওখানে হচ্ছে কি একটু স্পেসের মতো থাকে, মানে সেটাকে বারান্দাও বলা যায় না, আবার ছোটখাটো একটা রুফও বলা যায়, মানে ওইটার ক্ষেত্রে কি হয় স্যার?
তোমার আমি যেটা বুঝছি যে হুম হুম। ছাদে হচ্ছে বাগানও থাকে, আবার রুমও থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তোমার এই ছাদ, মনে করো এটা ছাদ, রুফ, এখানে মনে করো যে হচ্ছে গার্ডেন, গার্ডেন করলো এই জায়গায়, জি স্যার। গার্ডেন, তাহলে এখানে মনে করা হচ্ছে 4.8 কিলোমিটার এই অংশটুকুতে দিলা। এখন এখানে তোমার কি আছে? অর্ধেক রুম আছে, তাই তো? জি স্যার। তাহলে এখানে ওই অর্ধেক রুমটা কি কাজে ব্যবহার করা হবে? মনে করা হচ্ছে যদি থাকার জন্য ব্যবহার করা হয় তাহলে 2 কিলোমিটার হবে। আর যদি আচ্ছা। থাকার জন্য ব্যবহার না করা হয় বা ওপেন স্পেস হিসাবেই থাকলো, এটা এদিকে হ্যাঁ, garden ওপেন হলো, স্পেস স্যার, open শুধু space। জাস্ট ওপেন স্পেস, মানে গার্ডেন বা বসার জন্য যে হুম। মানে ডিজাইন গুলা থাকে আর কি। এখন এটা এজন্য, এটা হচ্ছে সেফ সাইডে থাকার জন্য 4.8 কিলোমিটারই নিবা। কারণ কোনো এক সময় যখন কোনো মানে কোনো এক ফ্যামিলি বা ওনার উপরে প্রোগ্রাম করলো, তখন কি হবে? তখন তো এখানে গার্ডেন, তার এই স্পেসটা সে ব্যবহার করলো মনে করো, তখন তো লাইভ লোড অনেক চলে আসলো, তখন জি স্যার, জি তুমি স্যার। যদি হচ্ছে কম লোড দিয়ে করো তখন সেটা একটু প্রবলেম হতে পারে। দেখো তুমি যদি 4.8 নিয়ে করে থাকো তাহলে সে কিন্তু সেফ সাইডে থাকলো। সুতরাং জি এটা স্যার। 4.8 নিয়ে। এখন আবার মনে করো যে এটা রুফ, এটা রুফ, এখানে হচ্ছে গার্ডেন থাকলো, মানে এই জায়গায় ওয়াটার ট্যাঙ্ক, তখন এখানে কি করবা? জি স্যার, ওয়াটার ট্যাঙ্কেরও তো স্যার তখন এখানে হচ্ছে ওয়াটার ট্যাঙ্কে লোড দিতে হবে। আবার মনে করো যে এই যে ছাদ আছে, এখানে হচ্ছে সিঁড়ির জন্য এটা আছে, এই সিঁড়ির উপরে হচ্ছে আবার একটা, ওই যে মনে করো হচ্ছে পানির ট্যাঙ্কি আছে, তখন এই সিঁড়ির ছাদের উপরে আবার হচ্ছে আমাকে পানির ট্যাঙ্কে লোড দিতে হবে। তখন ওখানে আবার পানির জন্য লোড ক্যালকুলেশন করে মনে করো যে 3,000 1500 লিটারের দুইটা হচ্ছে পানির ট্যাঙ্কি থাকবে, সেখান থেকে হচ্ছে লোড ক্যালকুলেশন করে কত পাউন্ড আসে, স্ল্যাব দিয়ে এরিয়া দিয়ে ইডিএল এ নিয়ে তখন এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। তাহলে ভিতরের রুম গুলোর জন্য 2, তারপরে হচ্ছে তোমার সিঁড়ির জন্য 4.8, রুফের জন্য 4.8, এটাই গেল হচ্ছে লাইভ লোড। আর হচ্ছে এখন আছে তোমার হচ্ছে পার্টিশন ওয়াল, আর হচ্ছে পার্টিশন ওয়াল, যে পার্টিশন ওয়াল, আর এটা হচ্ছে ওয়াল। পার্টিশন ওয়াল কোনটা? রুমের ভিতরে যে হচ্ছে কোনো রুম ছিল, পরবর্তীতে ওই রুমের ভিতরে আরেকটা ওয়াল দিয়ে রুমটাকে 2 ভাগ করবো, তো ওখানে একটা ওয়াল আসলো, তাহলে ওই ওয়ালটা হচ্ছে আমার পার্টিশন ওয়াল। তাহলে ওই ওয়ালটা লোড নিয়ে আসতে হবে। আবার আরেকটা ওয়াল যেটা, সেটা হচ্ছে বিমের উপরে যে থাকে, বা শুরুতেই যেভাবে আমার প্ল্যান করা আছে সেখানে একটা ওয়াল থাকলো বিমের উপরে সরাসরি, তাহলে সেই ওয়ালটার লোড নিয়ে আসতে হবে। তাহলে এই পার্টিশন ওয়ালের লোড, ওয়াল লোড কিভাবে ক্যালকুলেশন করবা? মনে করো হচ্ছে এই ব্রিকের ওয়াল হবে, ওয়ালের তোমার হাইট 10 ফিট, থিকনেস হচ্ছে 5 ইঞ্চি, তাহলে পার্টিশন ওয়ালের ক্যালকুলেশন কি হবে? বের করো দেখি, ইডিএল এ কিভাবে, বা পার লিনিয়ার ফিটে কি, পার লিনিয়ার ইউনিটে কি হবে লোডটা? স্যার ডাইমেনশনটা ইউনিট পার লিনিয়ার, তাহলে ওই ইয়াতে ফিটেই ধরো, ফিটেই ধরো বা মিটারে ধরো, যেটা একটা ধরো। স্যার পার্টিশন ওয়ালের থিকনেস আর লেন্থ কত? মনে করো হচ্ছে পার্টিশন ওয়াল, মনে করো হচ্ছে যে 10 ফিট হাইট আর হচ্ছে 5 ইঞ্চি থিকনেস। হুম।
বের হয়েছে কারো? স্যার 10 into 5/12 into 150 10 into 5/12 into 150 আর into 1 feet। এখন এটা কি বের করলাম? স্যার আপনি তো বলছেন পার ইউনিট ফিটে ইউনিটের এখন এখানে তো কোশ্চেন করলাম না, এখানে কথা আছে যে পার্টিশন ওয়ালের লোডটা কোথায় যাবে এটা বলো। পার্টিশন ওয়ালের লোডটা ট্রান্সফার স্ল্যাবে যাবে। স্ল্যাবে যাবে। পার্টিশন স্ল্যাবে যাবে, লোডটা স্ল্যাবে স্ল্যাবে যাবে আর ওয়াল লোডটা কোথায় যাবে? যদি আমার বিমের উপরে যাবে, মনে জি করো স্যার বিমের পর যাবে। বিমের উপরে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার পার লিনিয়ার ইউনিটে বের হবে ওয়াল লোডটা। যে ইনপুট দিব সেটা পার লিনিয়ার, মনে করো পাউন্ড পার লিনিয়ার ফিটে হচ্ছে 200 পাউন্ড এরকম আসলে। পার্টিশন তো স্ল্যাবের উপর পড়বে, মানে একটা স্ল্যাব আছে, এখানে একটা পার্টিশন ওয়াল আছে, এইটুকু পার্টিশন ওয়াল আছে। জি স্যার। তাহলে এখন এটা যদি তুমি ইউডিএল হিসাবে দিতে চাও, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে যদি তুমি এখানে দিতে চাও, তাহলে কিভাবে বের করবো? তোমাকে এই টোটাল যে ওয়ালটা আছে এই ওয়ালটার কি বের করতে হবে? ওয়েট বের করতে হবে। এই টোটাল ওয়েট বের করে টোটাল ওয়েটটাকে হচ্ছে এই স্ল্যাবের এরিয়া দিয়ে ভাগ দিবা, তাহলে তোমার এত ইউনিট পার ফিট স্কয়ারে বলো বা এত পাউন্ড পার ফিট স্কয়ার বা এত কিলোনিউটন পার মিটার স্কয়ারে বের হবে। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। যেহেতু পার্টিশন ওয়ালটা এটা দুই ভাবে করে দেওয়া যায়, সরাসরি ওয়াল এর মতো করেও দেওয়া যায়। লোড যখন আমরা হচ্ছে লোড ইনপুট দেবো তখন ওটা দেখবো। আপাতত যেটা যদি আমি ইউডিএল হিসেবে দিতে চাই, তাহলে এটা টোটাল ওয়েট বের করে ওয়েটটাকে স্ল্যাবের এরিয়া দিয়ে আমি ভাগ দিলে হয়ে যাবে হচ্ছে পাউন্ড পার ফিট স্কয়ার বা হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কয়ার যে ইউনিটে হয়। আর ওয়াল লোডটা আসবে হচ্ছে কিলোনিউটন পার মিটার অথবা পাউন্ড পার ফিট। তাহলে ওয়াল লোডটা এটা বের করা দেখি কত কিলোনিউটন পার মিটারে হবে। মনে করো হচ্ছে এটা থিকনেসও দেওয়া নাই, এটা হচ্ছে এই হাইটও দেওয়া নাই, তাহলে পার লিনিয়ার ইউনিটে কত কিলোনিউটন বা কিলোনিউটন পার মিটার হবে এটা বের করা দেখি কিভাবে বের করবো। আমি এটার হচ্ছে থিকনেসও দিলাম না, হাইটও দিলাম না, তাহলে এই থিকনেস এবং হাইট, মনে করো থিকনেস হচ্ছে এক্স আর হাইট হচ্ছে ওয়াই, তাহলে আমি কত হাইটটা এবং হচ্ছে এই থিকনেসটা ইনপুট দিলে আমি ইয়াটা কিলোমিটার পার মিটার পাবো সেটা বের করা দেখি। মনে করা হচ্ছে ওয়ালটার থিকনেস যদি হয় হচ্ছে মনে করো টি আর হাইট হচ্ছে এইচ, তাহলে এখানে একটা ভ্যালু বের হবে, সেই ভ্যালুটা কত হইলে আমার এই থিকনেস এবং হাইট শুধু ইনপুট দিব, তাহলে এটা বের হবে আমার কিলোনিউটন পার মিটার। এখানে একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটা বের করো। কিভাবে বের করবা? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি না স্যার। বুঝতে পারো নাই? থিকনেস মনে করো দেওয়া আছে হচ্ছে টি, হাইট হচ্ছে এইচ, তো এটা হচ্ছে আমার আননোন, এটাও
আননোন। তো এই আননোন ভ্যালুটা যখন আমি নন হিসেবে ইনপুট দিব, মনে করো হচ্ছে শুধু থিকনেস 100 mm আর হাইট হচ্ছে মানে 3 মিটার। জাস্ট এটা হচ্ছে আমার নন, এটা নন, টি হচ্ছে এখানে আননোন, এখানে এস হচ্ছে unknown। এখানে একটা ভ্যালু বের হবে, ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করো, কিলো নিউটন পার মিটারে আসবে। এই থিকনেস এবং হাইটটা ইনপুট দিলে এই ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করলে কিলো নিউটন পার মিটারে ভ্যালুটা বের হবে। অর্থাৎ এখানে একটা ভ্যালু আসবে ইনটু টি ইনটু হাইট, এটার ইউনিটটা হবে কিলো নিউটন পার মিটার। এই ভ্যালুটা বের করো। স্যার ইউনিট ওয়েটের কথা বলতেছেন? এখন কোনটা তুমি বের করবা এখন? এখানে কোন ভ্যালুটা আসলে থিকনেস স্যার এটার সাথে তো কনক্রিটের ইউনিট ওয়েট গুণ দেওয়া লাগবে 150 সিএফটি। যেটাই দেয়া লাগবে তুমি বের করো। আমার তো আবার কনক্রিট এখানে আসতেছে কেন? আমার তো ব্রিক ওয়াল। তাহলে স্যার ব্রিকের ইউনিট ওয়েট? সেটা বের করো, কিভাবে হবে? স্যার ব্রিকের ইউনিট ওয়েট ছিল মনে হয়। আমার এই ইউনিটটাও খেয়াল রাখবা, বলছি এখানে টি এর ভ্যালু মনে জি করো স্যার, সিপি থেকে কিলোমিটার পার mm, মিটার নিব। এটা হচ্ছে থিকনেসটা হাইটটা হচ্ছে মিটার। থিকনেসটা এ ইনপুট দেব, হাইটটা মিটারে ইনপুট দেব, আমার আউটপুট বের হবে এটা কিলোনিউটন পার মিটার। এখানে কত আসবে? ওয়ালে ব্রিকের হচ্ছে ইউনিট ওয়েট কত এটা বলো, ব্রিকের ইউনিট ওয়েট কত? স্যার 3.81 কিলোনিউটন পার মিটার। ব্রিকের ইউনিট ওয়েট, ব্রিকের ইউনিট ওয়েট 120 পাউন্ড পার ফিট কিউব স্যার। আমরা কিলোনিউটন হিসাব করতেছিলাম। 3.81 কিলোনিউটন পার মিটার। আচ্ছা দেখে আসি কত আসে। দেয়া আছে স্যার 100 mm থিকনেস বলছিলেন, 100 mm থিকনেস না, ওটা তো আমি হচ্ছে স্যার 1.91 কিলোমিটার পার মিটার স্কয়ার। 19.2 এখানে দেওয়া আছে 18.9, তাই তো কিলোনিউটন পার মিটার কিউব। স্যার। এটা 19 ই ধরো, 18.9 19 কিলোনিউটন পার মিটার কিউব। তো মনে করো যে আমার হচ্ছে যেহেতু কিলোমিটার পার মিটার, বের করবো কিলোনিউটন পার মিটার, 1 মিটার ইন্টু হচ্ছে হাইট, থিকনেস যেটা হচ্ছে আসবে, তো এই থিকনেসটা মিলিমিটারে ইনপুট হবে 1000 ইন্টু ইউনিট ওয়েট কত 90। তাহলে এখানে ভ্যালু আসবে কত? এই যে ভ্যালুটা আসবে এত ইন্টু থিকনেস ইন্টু হচ্ছে হাইট, ইনপুট দিলে কিলোনিউটন পার মিটার। এটা সম্ভবত তাহলে কত 0.019। তাহলে এখন মনে করো তোমার থিকনেস টি মনে করো যে 150 mm আর হাইট মনে করো হচ্ছে 3 মিটার। তোমাকে এই 0.019 ইন্টু 150 ইন্টু 3, তাহলে এত কিলোমিটার পার মিটার। বুঝতে পারছো বা? বুঝতে পারছো না পারো নাই? বুঝছি স্যার, এটা কিলোনিউটন পার মিটার স্কয়ারে বসানো হয়েছে। স্কয়ার আবার কোত্থেকে পাচ্ছ? কিলোমিটার পার মিটার। 19 কে তো কিলোমিটার এখানে যে 1000 দিয়ে ভাগ করলা, এখানে বুঝছি স্যার, বুঝছি স্যার। তাহলে তোমার হচ্ছে এটা দিলে কিলোমিটার পার মিটার ওয়ালেটটা পাবা। আর পার্টিশন ওয়ালেটটা তো ওভাবে টোটাল লোড বের করে স্ল্যাবের এরিয়া দিয়ে ভাগ দিলে তো কিলোমিটার পার মিটার স্কয়ার অথবা পাউন্ড পার ফিট স্কয়ারে পাবা। এটা হলো হচ্ছে তোমার, কোথায় জেনেছিলাম
ডেড লোডের হচ্ছে লাইভ লোডের তো গেলাম। ডেড লোডের হচ্ছে পার্টিশন এবং ওয়াল লোড। আরেকটা হচ্ছে যে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশের কত নিবা? ফ্লোর ফিনিশে দেওয়া আছে। এই যে এখানে ম্যাটেরিয়াল ফ্লোর ফিনিশ কোন টাইপের হচ্ছে তুমি ম্যাটেরিয়াল বা কম্পোনেন্ট ইউজ করবা, মেম্বার ইউজ করবা, টাইলস ইউজ করবা, টাইলস দেওয়া আছে। যে টাইলস টেরাকোটা টাইল কনক্রিট 25 mm থিক যদি হয় তাহলে কত? এই যে 0.5 to 7। যদি ক্লে টাইল হয় তাহলে তো তারপরে হচ্ছে এখানে এটা ক্লে টাইলের থিকনেস দেওয়া আছে 150 mm থিক হলে কত, 250 mm থিকনেস হলে কত, তারপরে ফাইবার প্লাস্টিক বোর্ড যদি ইউজ করা হয় তো তাহলে কত। এটা হচ্ছে তোমার এখান থেকে এই যে ফ্লোর ফিনিশারটা পাবা। নরমালি আমরা ফ্লোর ফিনিশারটা যদি পিএসএফ এ নিয়ে আসি তাহলে হচ্ছে 25 পিএসএফ আসে আর কি হিসাব করলে, পাউন্ড পার স্কয়ার ফিট ফ্লোর ফিনিশ 25 পাউন্ড পার স্কয়ার ফিট ফ্লোর ফিনিশ। তাহলে ওয়াল লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, আর কি থাকলো? ডেড লোড লাইব্রেরির মধ্যে আর কিছু বাকি আছে? ডেড লোডের মধ্যে ফ্লোর ফিনিশ, তারপর হচ্ছে পার্টিশন ওয়াল, তারপর হচ্ছে ওয়াল লোড, আর লাইভ লোড তো হচ্ছে স্টেয়ারের ক্ষেত্রে একটা, আমার রুফের ক্ষেত্রে একটা, ইন্টেরিয়র প্যানেল গুলোতে আরেকটা। ডেড লোড লাইব্রেরির মধ্যে আর কিছু বাকি আছে বলো? ফ্লোর ফিনিশ পাবা 25 পিএসএফ নিয়ে কাজ করবা। তারপরে হচ্ছে পার্টিশন ওয়াল ক্যালকুলেশন করে বের করবা, ডিপেন্ড করবে প্ল্যানের উপর কোন জায়গায় পার্টিশন ওয়াল আছে, কত ফিট হাইট হবে, কতটুকু লেন্থ আছে তার উপর। ওয়াল লোড এটাও প্ল্যানের উপর ডিপেন্ড করবে, তো প্ল্যানে কোথায় বিমের উপর যে ওয়াল গুলো আছে কোন বিমে আছে কোন বিমে নাই সেটা ক্যালকুলেশন করে প্ল্যান থেকে আসবে। আর এটা তো হচ্ছে তোমার চার্ট থেকে, এই রুফের যে চার্ট থেকে স্টেয়ারে যেটা বলে দিলাম 4.8, রুফে হচ্ছে 4.8, ইন্টেরিয়র গুলোতে 2 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর পিএসএফ নিলে এটা হচ্ছে 105 পিএসএফ, এটাও 105 পিএসএফ, এটা হচ্ছে 45 পিএসএফ পাউন্ড পার স্কয়ার ফিট। এই জিনিসগুলোতে প্রবলেম আছে কিনা এটা বলো। ডেড লোড লাইভ লোডের যে তুমি ভ্যালুগুলো নিবা বলো। আর বিম কলামের ডেড লোড গেল কই? জি সেলফ ওয়েট যেটা, তাই তো এটাই বলতেছো? জি স্যার। সেলফ। আর কিছু বাকি আছে আমাদের যে রেসপেক্টে আর কি, যে আমরা বিল্ডিং গুলো যে ডিজাইন করে আর কি, আর কিছু বাকি আছে গ্র্যাভিটি লোডের মধ্যে? গ্র্যাভিটি লোডের মধ্যে আর কিছু বাকি আছে বলো। ফার্নিচার কোন লোডের মধ্যে আসবে বলো দেখি? ডেড লোডের মধ্যে আসবে, এটা তো মুভিং না। কেন মুভিং না? লাইভ লোডের মধ্যে লাইভ লোডে আসার কথা না। ফার্নিচার তো মনে করো যে হচ্ছে তুমি রুমে, তোমার যে রুম এখন এক পজিশনে আছে, খাট চেয়ার টেবিল রাখছো, বিছানা টিছানা রাখছো, যখন তুমি বিয়ে শাদী করবা তখন তোমার ওয়াইফ আসে আবার আরেক চেঞ্জ করবে না? চেঞ্জ করতে দিব না স্যার।
চেঞ্জ করলে না দিলে তোমার সংসারই ঠিক না। তাহলে এগুলা তোমার ফার্নিচারে যেগুলা সেগুলা হচ্ছে লাইভ লোডের মধ্যেই আমি সাধারণত নিয়ে আসি আর কি। এই যে লাইভ লোড ইউজ করলে 100, এই যে ইন্টেরিয়র যেটা 45 PSF, এটা মানে কি প্রতি স্কোয়ার ফিটে আমার হচ্ছে 45 পাউন্ড লোড। এটা মানে ইন কেস যদি কোনো মানে ইয়া না ঘটে, অকারেন্স কোনো ঘটনা না ঘটে, বা তোমার বাসায় যদি অনেক লোক সমাগম না হয়, তাহলে এটা ফুলফিল মানে আসলে আমরা করতে পারি না আর কি। এমনি অনেক কিছু অনেক ধরা হয় আর কি। অনেক সময় তো অনেকে বাসায় জিম বা ওই ইনস্ট্রুমেন্ট গুলা বসায়, তখন তো এই কিছু ইম্প্যাক্ট লোড আসার কথা। জিমের হচ্ছে তোমার যদি জিমনেশিয়াম করো, ওখানে তোমার বাসায় যদি জিমনেশিয়াম করো ফিউচারে, তাহলে তুমি ওখানে জিমনেশিয়ামের এখন যে ইকুইপমেন্ট গুলা ব্যবহার করবা, সেই ইকুইপমেন্ট গুলা যদি দেখো যে তোমার ওখানে অনেকদিন ধরে থাকবে, অনেকে ইউজ করবে, তাহলে ওটার জন্য তোমাকে এডিশনাল লোড নিয়ে আসতে হবে, এডিশনাল লাইভ লোড নিয়ে আসলা, এডিশনাল লাইভ লোড নিয়ে আসবা। যেমন মনে করো হচ্ছে কোনো কমার্শিয়াল বিল্ডিং আছে, তো এখন কমার্শিয়াল বিল্ডিং এর তো লাইভ লোড বেশি আসবে। এখন কোনো কোনো বিল্ডিং এ আছে যে ওখানে ভারী যন্ত্রপাতি আছে, তখন তুমি কি ভারী যন্ত্রপাতি গুলা যেগুলা আসবে সেগুলা কি কাউন্টে নিয়ে আসবা না লোডের? অবশ্যই তোমাকে তখন ওই ইকুইপমেন্ট গুলার এডিশনাল লোড তোমাকে নিয়ে আসতে হবে। এই জন্য হচ্ছে তোমার আর্কিটেক্ট, ক্লায়েন্ট, ইঞ্জিনিয়ার, এদের হচ্ছে মানে কোডেও বলা আছে মিটিং করতে হয়, যে তোমার বিল্ডিংটা হচ্ছে এই তিনজনে ডিসকাস করে ফাইনালাইজ হবে যে ওই বিল্ডিংটা হচ্ছে আমার কোন পারপাসে ইউজ করা হবে এবং বিল্ডিং এ কি কি থাকবে। এবং ওই যখন ফাইনাল হবে তখন পরবর্তীতে এই যে তোমার আর্কিটেক্ট কিন্তু তোমার কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, বা তুমিও কোনো কিছু নিয়ে আসতে পারবে না আর্কিটেক্টের কনসার্ন ছাড়া। তো এই ক্ষেত্রে ওনার যদি হচ্ছে আবার এডিশনালি অনেক এই প্ল্যানের যেভাবে দেওয়া আছে, যেভাবে প্ল্যান সাবমিশন করা হবে, তুমি প্ল্যানে যে রিপোর্ট দিবা সেখানে কিন্তু লেখা থাকবে যে তুমি লাইভ লোড কত ধরছো, এডিশনাল লোড কত ধরছো, আর্থকুয়েক লোড কত ধরছো, উইন্ড লোড কত ধরছো, এগুলা কিন্তু রিপোর্ট আকারে সবকিছু দেওয়া থাকে। এখন তোমাদের যে সাবমিশন করবা এর বাইরে যদি ওনার তোমাদের কনসার্ন ছাড়াই হচ্ছে অনেক কিছু লোড নিয়ে আসে, তাহলে বিল্ডিং যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমাদের কোনো ইয়ে থাকবে না। আর যদি তোমাদের ডিজাইন করার সময় যদি তোমরা ওগুলো কাউন্ট না করো, তাহলে কিন্তু আবার হচ্ছে ধরবে তোমাদের। যদিও আমাদের দেশে এখনো আইন এগুলা এখনো মানে প্রপারলি এক্সারসাইজ হচ্ছে না, তো এগুলো এখন কে কোনটা দেখে আর কি। 1 মিনিটে ডিজাইন করে ফেলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, কি করবার। এখানে আর কোনো কোশ্চেন আছে নাকি কারো? বলো। যদি না থাকে আমরা আগাই। সবাই কি বুঝতেছো না মানে বোঝা যায় না কোনটা? বুঝা যায় স্যার। 2017333559 আছে? আছে এখানে 2017333559। মানে কি বলছে আমি বুঝি নাই, তোমরা সিলেটি ভাষা কেউ বুঝো কিনা এটার মানে কি? আমার স্ক্রিন দেখা স্যার সে মনে হয় পার্সোনালি কাউকে মেসেজ দিতে গিয়ে এভরিওয়ানে চলে আসছে। আচ্ছা, স্যার আর্থকুইক লোডটা এখানে ধরবেন না? ক্লাসও করতেছে আবার হচ্ছে অন্য জায়গায় ইয়ে করতেছে। হ্যাঁ ভালো, অনলাইনে এটাই। আর্থকুয়েকটা তো আসবে অবশ্যই, যেটা তো গ্র্যাভিটি, কেবল ডেড লোড, লাইভ লোড। আর্থকুয়েক আসবে, উইন্ড লোড আসবে। আমরা আর্থকুয়েক উইন্ড লোডে করে যাবো। আমাদের তো এইটুকুর মধ্যে কোনো ইয়ে আছে কিনা সেটা বলো।
জানালার বাইরে জানালার বাইরের সানশেড, এখন কি বিল্ডিং গুলাতে সানশেড দেয়? হাই রাইজ বিল্ডিং গুলাতে দিতে পারে, দিলে সানশেডের কি হবে? সানশেডে ডিজাইন করবা, সানশেডের উপরে তার কেউ আসতেছে না, তখন তো সেখানে তোমার কোনো লাইভ লোড আসবে না। আচ্ছা, তাহলে আমরা আগাই। সেটা হচ্ছে স্যার আজকে এতটুকু থাক স্যার। এতটুকু থাকবে। জি স্যার, কালকে বাকিটা আগে কয়টা বাজে? 1 ঘন্টাই তো হয় নাই। স্যার 10টা 18 বাজে স্যার। আর ডাইনিং এ খাওয়া দাওয়া হয় নাই স্যার এখন। কি বলো তুমি? 9টা দিয়ে খাওয়া দাওয়া করবে না আগেই? স্যার আজকে রান্না দেরি হয়েছে স্যার, এই জন্য। আচ্ছা, তাহলে আমি একটু সামারিটা নিই। সেটা হচ্ছে বিল্ডিং ক্লাসিফিকেশনের একটু তোমরা দেখবা এটা। তারপর হচ্ছে যে টেবিল 6.1.1 যেটা বললাম যে অকুপেন্সি ক্যাটাগরি, ওই টেবিলটা দেখবা। তারপরে স্ট্রাকচার সিস্টেম যেটা আছে আমাদের, যে বিয়ারিং ওয়াল, বিল্ডিং ফ্রেম, মোমেন্ট ফ্রেম, এটা একটু দেখবা। ওখানে যে টেবিল 6.1.3 আছে সেটা দেখবা। তারপরে স্ট্রাকচার কনফিগারেশন গুলা, রেগুলার ইরেগুলার, এটা দেখবা। তারপর হচ্ছে ডেড লোড কিভাবে ক্যালকুলেশন করবা এটা দেখবা। তারপর লাইভ লোড গুলা কিভাবে ক্যালকুলেশন করবা বা কোত্থেকে নিয়ে আসবা সেগুলা দেখবা। আর তোমাদের যারা প্ল্যান গুলা কমপ্লিট করো নাই, ওগুলা প্ল্যান গুলা কমপ্লিট করবা। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক তাহলে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আপনার নেটওয়ার্ক মনে হয় একটু আমার নেটওয়ার্ক জি স্যার। নেটওয়ার্ক স্লো বলতে এখন মানে আমার কথা শোনা যায় না, বোঝা যায় না কোনটা? এখন না স্যার, ওই যে আগে আপনি কথা বলছেন কিন্তু লেখা পড়ে দেখা গেছে এরকম। তা তুমি এখন কেন কমেন্টস করতেছো? তখন কেন বলো না এই যে লেখা দেখা যাচ্ছে না? না স্যার, আমি ভাবছিলাম মনে হয় শুধু আমার সমস্যা, এখন দেখতেছি অনেকে। অন্য কারো সমস্যা হয়েছে? না স্যার। এই যে দুলাল মাহমুদ আছে, সমস্যা স্যার ওর রুমে দেখেছি নেটওয়ার্কের সমস্যা স্যার, সন্দীপের। হ্যাঁ। দেখছো নিবা তোমার বন্ধু, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভালো থাকো, এগুলা একটু দেখবা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।